এই চৈতালি শোন না, আমার বাবা মা আজকে আমাকে বাড়িতে একা রেখে পিকনিক করতে গেছে, কিন্তু আমার একা থাকতে একদম ভালো লাগছে না। আমি কি তোর শ্বশুর বাড়িতে গিয়ে একটু থাকতে পারি রে? আর আমার ঘরের পাখা এসি সব খারাপ হয়ে গেছে, আমি না এসি পাখা না চালিয়ে থাকতে পারি না জানিস। তুই আমার শ্বশুর বাড়িতে এসে থাকবি? না না, কোনো দরকার নেই। আসলে আমি এখন আমার বরের সঙ্গে হানিমুন করতে যাব, ও টিকিট কেটে রেখেছে, তাই তুই এখন আসিস না। আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই শীতকালে আবার কেউ এসি পাখা ব্যবহার করে? আমার তো বরাবরই গরম বেশি। দেখ না, এই শীতকালে বাড়িতে এখন আমি ছোট জামা পরে আছি, তবু আমার খুব গরম লাগছে। উফ কি হট। আর তুই একটু জামাইবাবুকে বল না যে আমাকেও তোদের সঙ্গে হানিমুনে নিয়ে যেতে। আমিও তো কতদিন ঘুরতে চাইনি। শ্রেয়সীর এরকম অসভ্য কথা শুনে চৈতালি ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে কিছুতেই তার বান্ধবীকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসতে চায় না, কারণ চৈতালি তার বান্ধবীর স্বভাব সম্পর্কে খুব ভালো মতোই অবগত। আর এমন সময় সেখানে চৈতালির স্বামী রাত চলে আসে। কেন তুমি তোমার বান্ধবীকে বেকার বেকার মিথ্যে কথা বললে? শ্রেয়সী আসলে ভালোই হতো। আর তুমি ওকে সবসময় নির্লজ্জ কেন বলো তো? ছোট ছোট পোশাক পরলে কেউ খারাপ হয়ে যায় নাকি? হ্যাঁ মানছি শীতকালে এরকম পোশাক পরা উচিত নয় ঠিকই, কিন্তু তোমার বান্ধবী যদি অত হট হয়, মানে ওর যদি অত গরম লাগে, তাহলে কি আর করা যাবে বলো তো? এই বলে রাস্তার বউকে খ্যাপাতে শুরু করে, যার ফলে চৈতালি রেগে যায় আর সে বিয়ের আগে সব কথা মনে করতে শুরু করে। আগের বছর শীতকালে একদিন চৈতালি তার বান্ধবী শ্রেয়সীর সঙ্গে সন্ধ্যাবেলা শপিং করতে বেরোয়, আর চারিদিকে সবাই শীতের চোটে গায়ে শাল সোয়েটার ইত্যাদি দিয়ে থাকে, কিন্তু চৈতালির বান্ধবীর কোন রকম শীত লাগে না, কারণ সে একটা হট প্যান্ট এবং টপ পরে চৈতালির সঙ্গে শপিং করতে আসে। আর শীতকালে শ্রেয়সীর এরকম খোলামেলা পোশাক দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরে বাবারে কি শীত! উফ বাবা, আমি আর পারছি না। শ্রেয়সী, তোর একটুও ঠান্ডা লাগছে না বল? এরকম শীতকালে কেউ খোলামেলা পোশাক পরে? সত্যি তোর কোনো লজ্জা শরম নেই? তোকে দেখে আমার খুব শীত করছে। ওরে বাবারে, এই ঠান্ডার মধ্যে সত্যিই তোর এলেম আছে বলতে হবে, না হলে ঠান্ডার মধ্যে কেউ কখনো এরকম ক্রপ টপ হাফ প্যান্ট পরতে পারবে না। তুই এরকম ঠান্ডা ঠান্ডা করে মরে যাচ্ছিস কেন? ঠান্ডা কোথায়? আমার তো একটুও শীত করছে না, আর এরকম সময় খোলামেলা পোশাক পরবো না তো কখন পরবো? যত সব। তুই দিন দিন কিন্তু বড্ড গাইয়া হয়ে যাচ্ছিস চৈতালি। আমি একটা ভালো কথা বলছি শোন, আমার সঙ্গে শপিং মলে চল, আর গিয়ে একটা মোটা সোয়েটার কিনে পরে ফেল, দেখবি খুব আরাম লাগবে। তা না হলে তোকে কিন্তু একদম সবার মাঝখানে জোকার মনে হচ্ছে। আমাকে মোটেই জোকার মনে হচ্ছে না, আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, সেই জন্যই তো সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর এমনিতেই যেহেতু ঠান্ডা, তাই আমার মতো একটা হট মেয়েকে দেখে সবাই আরো হট হয়ে যাচ্ছে। শ্রেয়সীর কথার সঙ্গে চৈতালি মোটেই পেরে ওঠে না। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুই বান্ধবী শপিং করতে শুরু করে। চৈতালি যেখানে সোয়েটার, কুর্তি, শাল ইত্যাদি কেনে, আর অন্যদিকে শ্রেয়সী তার জন্য ছেঁড়া জিন্স, ছোট ছোট টপ, মিনি স্কার্ট, ওয়ান পিস ইত্যাদি জামা কাপড় কেনে। এভাবেই দুই বান্ধবী শপিং করার পর যখন বাড়িতে ফিরে যাবে, শ্রেয়সী চল আজকে আমরা গরম গরম চিকেন চাউমিন খেয়ে তারপর বাড়িতে যাব, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে, আর বাড়িতে গিয়ে মায়ের হাতের ওই রুটি আর আলু পটলের তরকারি খেতে ভালো লাগে না। হ্যাঁ ঠিকই বলেছিস, আগে গিয়ে একটু পেট সেবা করে নি, কিন্তু এত শপিং করেছি এই ব্যাগগুলো বইতে ইচ্ছা করছে না, কি করি বলতো? আর একবার যদি খাওয়া দাওয়া করে নি, তারপর তো এই ব্যাগগুলো বইতে আরো ইচ্ছা করবে না। আরে সামনেই তো রেস্টুরেন্ট, একটুখানি কষ্ট করে চল, দেখবি খাওয়ার পর শরীরে আলাদা এনার্জি চলে আসবে, তারপর দুজনে মিলে শপিং ব্যাগ নিয়ে ঠিক বাড়িতে চলে যাব। এই বলে দুই বান্ধবী মিলে রেস্টুরেন্টে চিকেন চাউমিন খেতে চলে যায়। আর তারা যখন রেস্টুরেন্টে খাবার খেতে বসে, তখন সেই রেস্টুরেন্টের সকলেই, বিশেষ করে সেই রেস্টুরেন্টের ছেলেরা সবাই শ্রেয়সীর খোলামেলা পোশাক দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর সেই ছেলেগুলো কিছুতেই শ্রেয়সীর দিক থেকে চোখ সরাতে পারে না, সবাই মিলে একভাবে শ্রেয়সীর দিকে তাকিয়ে থাকে, আর যার ফলে শ্রেয়সীর প্রচন্ড পরিমাণে ভালো লাগে। অন্যদিকে চৈতালি চিকেন চাউমিন অর্ডার করে চাউমিন খেতে শুরু করে দেয়। সব ছেলেরা তোকে ভালোই অ্যাটেনশন দিচ্ছে, সুতরাং তুই ওদের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি চাউমিনটা খেয়ে নে, না হলে চাউমিন তো ঠান্ডা হয়ে যাবে। আর ভালো কথা বলছি শোন, একটা শাল দিয়ে গাটা ঢাক, তোকে দেখেই কিন্তু আমার লজ্জা পাচ্ছে। এই তুই খেপেছিস নাকি? আমার গা পা পেট দেখা যাচ্ছে বলেই তো আমার দিকে ছেলেরা অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমার এরকম অ্যাটেনশন পেতে খুব ভালো লাগে, সুতরাং আমি শাল কিংবা সোয়েটার কিছুই গায়ে দেব না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর শ্রেয়সী আরো ইচ্ছা করে সবার সামনে বেশি বেশি ঢং করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়া হয়ে গেলে তারা যখন রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোবে, এমন সময় শ্রেয়সী ইচ্ছে করে একটা হ্যান্ডসাম ছেলের সামনে গিয়ে বেশি করে ঢং করতে শুরু করে দেয়।
ও মাই গড, এই ব্যাগগুলো কি ভারী, আমার হাত একেবারে ব্যথা হয়ে যাচ্ছে। আমি আর এই ব্যাগগুলো বইতে পারছি না। তারপর বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, আমি শাল সোয়েটার নিয়ে আসতেও ভুলে গেছি। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই সময় যদি কেউ আমাকে একটু লিফট দিয়ে বাড়িতে পৌঁছে দিত তাহলে খুব ভালো হতো রে চৈতালি। শ্রেয়সী এই কথা বলা মাত্রই রাহুল তার কাছে আসে, কারণ রাহুল এতক্ষণ ধরে শ্রেয়সীর সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিল। আর রাহুলকে দেখে বেশ বড়লোক পরিবারের ছেলে বলেই মনে হয়। ম্যাডাম, এই রেস্টুরেন্টের বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তাই আপনি যদি বলেন আমি আপনাদের দুজনকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে পারি। আমি জানি আমি অচেনা ব্যক্তি, কিন্তু তবু আমি কোনো ক্ষতি করবো না। এমনিতেই রাত হয়ে যাচ্ছে, আর আপনারা দুজন মেয়ে বাড়িতে যাবেন এটা ঠিক না। আর আপনি ওই শপিং ব্যাগগুলো আমার হাতে দিন, আমি নিয়ে যাচ্ছি। ও, আপনি আমাকে লিফট দেবেন? সো সুইট অফ ইউ। সত্যি আপনার মতো হ্যান্ডসাম, মানে আপনার মতো কাইন্ড ছেলে আজকাল দেখা যায় না। শ্রেয়সী এরকম ন্যাকা ন্যাকা করে কথা বললে রাহুলের তাকে আরো বেশি পরিমাণে ভালো লাগে, কিন্তু চৈতালি মোটেই বিষয়টা পছন্দ করে না। তাই চৈতালি একদম লিফট নিতে চায় না। সেই সময় শ্রেয়সী তার বান্ধবীর উপর রেগে যায়, আর এমন সময় শ্রেয়সী যেচে পড়ে রাহুলের সঙ্গে আলাপ করতে শুরু করে। চৈতালি, আমি তাহলে রাহুলের সঙ্গে বাড়ি চলে যাচ্ছি, তুই তোর মতো চলে যা। কারণ তুই তো বলছিস তোর লিফট লাগবে না, কিন্তু আমার লিফটের দরকার, কারণ আমি আমার এই নরম নরম হাতে আর শপিং ব্যাগের বোঝা বইতে পারবো না। না, আমি তোকে একা ছাড়বো না, তুই চল, আমিও তোর সঙ্গে যাচ্ছি। এই বলে দুই বান্ধবী রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে রাহুলের গাড়িতে উঠে পড়ে। আর রাহুল তাদের দুজনকে ড্রপ করার পর শ্রেয়সীর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নেয়। আর শ্রেয়সী যেহেতু রাহুলকে দেখে খুব ভালো মতোই বুঝতে পারে যে রাহুলের অনেক টাকা পয়সা আছে, তাই শ্রেয়সী রাহুলের সঙ্গে একেবারে জমিয়ে বন্ধুত্ব করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শ্রেয়সী এবং চৈতালি মাঝে মধ্যেই রাহুলের সঙ্গে দেখা করে। আর একদিন দুই বান্ধবী রাহুলের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরোয়, কিন্তু পার্কে পৌঁছানোর আগেই শ্রেয়সী তার গা থেকে সোয়েটার খুলে ফেলে, আর সঙ্গে সঙ্গে সোয়েটারের ভেতর থেকে ছোট জামা বাইরে বেরিয়ে আসে। ইকে অসভ্যতামি শ্রেয়সী, তুই তো বাড়ি থেকে ভালোই গায়ে সোয়েটার পরে এলি, আর এখন পার্কে ঢোকার আগে সোয়েটার খুলে ফেললি কেন? এই, তুই এসব বুঝবি না। এখন যদি আমি সোয়েটার পরে রাহুলের সঙ্গে দেখা করতে যাই তাহলে রাহুলের আমাকে আর পছন্দ হবে না। আর আমি ছোট ছোট জামা পরি বলেই তো রাহুল আমাকে পছন্দ করে আর আমাদের সঙ্গে দেখা করে, আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়ায়। কিন্তু এখন যদি আমি তোর মতো গায়ে সোয়েটার চাপিয়ে ঘুরে বেড়াই তাহলে আমার কপালে আর ছেলেই জুটবে না, বুঝেছিস? এই বলে শ্রেয়সী ব্যাগ থেকে মেকআপের জিনিসপত্র বের করে মুখের মধ্যে বেশি বেশি করে মেকআপ করে। আর অন্যদিকে চৈতালিও তার বান্ধবীকে পাহারা দেওয়ার জন্য পার্কের মধ্যে ঢোকে। কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের রাহুলের সঙ্গে দেখা হয়। সিরিয়াসলি, তোমাকে আগের দিনের থেকে আজকে বেশি হট লাগছে। তুমি এত সুন্দরী কি করে, আমি তো বুঝতেই পারি না। এই শীতের মধ্যেও তোমাকে দেখে পুরো পার্কের আবহাওয়া গরম হয়ে যাচ্ছে। সত্যি আমি ভীষণ লাগে যে তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো। আরে না না, ঠিক আছে, সব ছেলেরাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তুমি স্পেশাল, তাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি। চলো আজকে আমরা তিনজনে মিলে এসি সিনেমা হলে ঢুকে সিনেমা দেখে আসি। কতদিন সিনেমা দেখা হয় না, চলো না প্লিজ। মাথা খারাপ নাকি? এখন ঠান্ডার মধ্যে এসি সিনেমা হলে ঢুকে তুই সিনেমা দেখবি? কোনো দরকার নেই। এমনিতেই খোলামেলা পোশাক পরে আছিস, তারপর যদি এসি সিনেমা হলে যাস তাহলে কিন্তু ঠান্ডায় একেবারে জমে যাবি। এই তুই চুপ কর তো, কিচ্ছু হবে না। তোর যদি সিনেমা হলে বেশি ঠান্ডা লাগে তাহলে তুই আমার সোয়েটারটাও পরে নিবি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আজকে সিনেমা দেখতে যাবই। রাহুল ও শ্রেয়সীকে সিনেমা দেখাতে রাজি হয়ে যায়। তাই চৈতালির কিছু করার থাকে না, কারণ রাহুলকে দেখে চৈতালির মনে হয় ছেলেটা খুব একটা সুবিধার নয়। তাই কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে মিলে সিনেমা দেখতে চলে যায়। আর শ্রেয়সী যখন ওরকম নির্লজ্জ পোশাক পরে সিনেমা হলে ঢোকে তখন সবাই সিনেমা দেখা ছেড়ে শ্রেয়সীকে দেখতে শুরু করে। আর যার ফলে চৈতালির প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই চৈতালি রাগের চোটে শ্রেয়সীর হাত ধরে টানতে টানতে সিনেমা হলের বাইরে বেরিয়ে যায়। এভাবে সময় কাটতে থাকে, আর প্রতিটা মুহূর্তে শ্রেয়সী এমন কিছু কাণ্ড কারখানা ঘটায় যাতে করে চৈতালির প্রচন্ড পরিমাণে রাগ হয়। এভাবেই আরো কিছুদিন কাটে। আর এরই মধ্যে চৈতালির বাবা মা তার বিয়ের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। আর একদিন চৈতালিকে ছেলে পক্ষ দেখতে আসবে এমন সময় শ্রেয়সী তাকে ফোন করে। চৈতালি, আমার খুব শরীর খারাপ লাগছে রে, তুই আমাকে ঠিকই বলতিস। শীতকালে সোয়েটার না পরে আর গায়ে শাল না দিয়ে আমার খুব ঠান্ডা লেগেছে। আর তুই তো ভালো করেই জানিস আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবা বাড়িতে নেই, তুই একটু আসবি প্লিজ।
শ্রেয়সীর কথা শুনে চৈতালির ভীষণ পরিমাণে খারাপ লাগে। তাই চৈতালি কোনো দিকে পরোয়া না করেই তাড়াতাড়ি করে শ্রেয়সীর বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু চৈতালি সেখানে গিয়ে দেখে যে সেখানে একটা বড় পুল পার্টি চলছে আর সবাই সেই পুল পার্টিতে আনন্দ করছে। আর রাহুলও সেখানে উপস্থিত থাকে, যা দেখে চৈতালি শ্রেয়সীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই যে বললি তোর ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, তোর নাকি শ্বাসকষ্ট হচ্ছে, আর আমি তাড়াহুড়ো করে সবকিছু ছেড়ে চলে আসলাম, আর তুই এখানে অসভ্য মেয়েদের মতো নাচানাচি করছিস। তুই জানিস আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসতো, তোর জন্য আমার বিয়ে ভেঙে গেল। এই চুপ কর তো, বিয়ে বিয়ে বিয়ে, বেশি নাটক করিস না তো। বিয়ে করি কি হবে? আর আমি তোর সঙ্গে একটু ইয়ার্কি মেরেছি। আমি শীতকালে এত সুন্দর একটা পুল পার্টির অ্যারেঞ্জ করেছি, সেখানে তুই আসবি না হতে পারে বল? এখন আমাদের সঙ্গে ড্রিঙ্ক কর আর এনজয় কর। আর কিছুক্ষণের মধ্যেই রাহুল ইচ্ছা করে ঠান্ডার মধ্যে চৈতালিকে কোলে তুলে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। আর চৈতালি যেহেতু সাঁতার কাটতে পারে না, তাই সে ভীষণ পরিমাণে ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় রাজ নামে এক ছেলে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে আর চৈতালির জীবন বাঁচায়। রাজ হলো রাহুলেরই বন্ধু, আর রাজের বাবা শহরের সব থেকে বড় বিজনেসম্যান। আর চৈতালিকে দেখা মাত্রই রাজের ভীষণ পরিমাণে পছন্দ হয়। তোর এত বড় সাহস রাহুল, তুই একটা মেয়েকে এরকম কোলে তুলে সুইমিং পুলে ফেলে দিলি? একই এত ঠান্ডা, তারপর শীতের মধ্যে মেয়েটা সাঁতার পর্যন্ত কাটতে পারে না। আমার একদমই তোর এই অসভ্যতামি পছন্দ নয়, যত সব বাজে বাজে পার্টি করা। এই বলে রাজ চৈতালিকে নিয়ে বেরিয়ে আসে, আর চৈতালি রাজকে অনেক ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি দেখতে দেখতে চৈতালি এবং রাজের বিয়ে হয়, আর যার ফলে শ্রেয়সী প্রচন্ড পরিমাণে হিংসায় জ্বলে ওঠে। তাই সে অনেকবার তার বান্ধবীর সংসারে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই শ্রেয়সী আর পেরে ওঠে না। আর এসব কথা মনে করেই চৈতালি কিছুতেই তার বান্ধবীকে তার সংসারের মধ্যে ঢুকতে দিতে চায় না। সে শ্রেয়সীর সঙ্গে পুরোপুরিভাবে বন্ধুত্ব ছেড়ে দিয়ে রাজের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এবার তো তোর ছোট ভাই প্রীতমেরও বিয়ে হয়ে গেল। তুই বলেছিলি প্রীতমের বিয়ে হয়ে গেলে এবার তুই নিজের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করবি, আর 3-4 মাস পরেই কিন্তু তোর 40 বছর বয়স হয়ে যাবে। এবার অন্তত নিজের বিয়ে নিয়ে কিছু চিন্তা ভাবনা কর। যতই হোক তোর কিন্তু অনেক বয়স হয়েছে, এই বয়সে সম্বন্ধ পাওয়া খুব মুশকিলের ব্যাপার। কিন্তু তার চেয়েও বড় কথা, তুই বিয়ের জন্য রাজি হবি, তারপর তো আমি তোর বিয়ের জন্য সম্বন্ধ দেখতে পারবো। মা, তুমি আমাকে একই কথা বারবার প্রত্যেক দিন কেন বলো বলো তো? আমি তোমাকে এতদিন পর্যন্ত বলেছিলাম আমার ছোট ভাই প্রীতমের বিয়ে হলে তবে আমি বিয়ে করব, কিন্তু আজকে আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও, আমি কোনোদিনই বিয়ে করব না। তাছাড়া আমার বয়স এখন 40 বছর হয়ে গেছে। এই 40 বছরের বুড়িকে এখন কেউ বিয়ে করতে চাইবে না। আমি 40টা বছর যেরকম ভাবে আমার পরিবারকে নিয়ে কাটিয়ে দিয়েছি, সেরকমই বাকি জীবনটাও আমি কাটিয়ে দিতে পারবো। এই বলে বৈশাখী নিজের ঘরে চলে যায় আর একা একা খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় সে তার বালিশের নিচ থেকে কারো একটা ফটো বের করে, আর সেই ফটো সে দীর্ঘ সময় ধরে দেখতে থাকে। এরকম ভাবে বৈশাখী সারাটা রাত নিদ্রাহীন ভাবে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা বৈশাখীর নতুন বৌদি অর্থাৎ সঙ্গীতা একজন শাড়িওয়ালাকে বাড়িতে ডেকে নিয়ে আসে আর নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি পছন্দ করতে থাকে। বাহ, এখানে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। বৈশাখী, দেখ তো এগুলোর মধ্যে তোর কোন শাড়িটা পছন্দ হচ্ছে। তোর তো সেরকম শাড়ি নেই, তুই 2-1টা শাড়ি কিনে নে। এই লাল রঙের শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, এটা পরলে তোকে দারুণ মানাবে। আরে মা, এই শাড়িটা তো আমি আমার বড় জায়ের জন্য পছন্দ করলাম। তাছাড়া বৈশাখী দিদির তো এখনো পর্যন্ত বিয়ে হয়নি, শুনেছি নাকি 40 বছর হতে চললো, এখনো পর্যন্ত দিদির বিয়ে হলো না। আর বৈশাখী দিদি এখনো অবিবাহিত, তাই এই লাল রঙের শাড়িটা দিদি পরতে পারবে না। কেন? আমার মেয়ে অবিবাহিত বলে লাল রঙের শাড়ি পরতে পারবে না কেন? এমন কি কোথাও লেখা আছে যে অবিবাহিত মেয়েরা লাল রঙের, হলুদ রঙের শাড়ি পরতে পারবে না? আর একটা কথা শুনে নাও, আমার মেয়ের বিয়ে হচ্ছে না তা নয়, আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে বিয়ে করছে না। আপনার কথা আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। বৈশাখী দিদির বয়স আর 3-4 মাস পরেই 40 বছর হয়ে যাবে। বৈশাখী দিদির নিজের জীবনের অর্ধেক সময়ের বেশি সময় তো কাটিয়েই ফেলেছে। দিদি যেহেতু বুড়ি হয়ে গেছে, তাই দিদিকে এখন আর কেউ বিয়ে করতে চাইছে না, এটাই হলো সত্যি কথা। তা না হলে আপনি তো আর শুধু শুধু আপনার মেয়েকে বাড়িতে এভাবে বসিয়ে রাখতেন না। সঙ্গীতার মুখে এরকম কথা শুনে বৈশাখীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কিন্তু তবুও সে তার মনের কষ্ট কিছুতেই প্রকাশ করতে চায় না।
আরে মা, তুমি বেকার বেকার কেন সঙ্গীতাকে কথা শোনাচ্ছ? আমি একবারও তোমাকে বলেছি যে এই লাল রঙের শাড়িটা আমি নেব? আমার লাল রং একদমই পছন্দ নয়। আর তাছাড়া আমার এরকম শাড়ি টাড়ি পরতে ভালো লাগে না। আমার জন্য চুড়িদারই ঠিক আছে। আচ্ছা, এবার বুঝলাম তোমার কেন এখনো পর্যন্ত বিয়ে হয়নি। মেয়েদের আবার লাল রঙের শাড়ি ভালো লাগে না এই প্রথমবার শুনছি, তাও আবার এরকম লাল বেনারসি শাড়ি। যে কোনো মেয়ে দেখলেই তো পছন্দ করবে। জানেন মা, আমার মনে হচ্ছে সঙ্গীতা দিদির কপালে কোনো দোষ আছে। আমার চেনা জানা একটা ভালো জ্যোতিষী আছে, আপনি চাইলে কিন্তু একবার সঙ্গীতা দিদিকে ওই জ্যোতিষীর কাছে নিয়ে যেতে পারেন। একবার শেষবারের মতো চেষ্টা করে তো দেখতেই পারেন, যদি দিদির বিয়েটা হয়ে যায়। সঙ্গীতা, তুমি বেকার বেকার আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি বিয়ে করতে চাই না, তাই বারে বারে তোমরা আমাকে বিয়ে করার কথা বলবে না। আর মা, তুমি বেকার বেকার আমাকে কেন এখানে ডেকে নিয়ে এলে? আমার অফিসে যেতে দেরি হচ্ছে, আমি গেলাম। এইভাবে বৈশাখী সেখান থেকে চলে যায়। আসলে 40 বছর বয়স হয়ে গেলেও বৈশাখীর এখনো পর্যন্ত যেহেতু বিয়ে হয়নি, তাই বৈশাখীর দুই বৌদি তিতলি এবং সঙ্গীতা সবসময় নিজেদের মধ্যে তাদের ননদকে নিয়ে সমালোচনা করতেই ব্যস্ত থাকে। আমি তো কিছুই বুঝে উঠতে পারি না যে মা এখনো পর্যন্ত নিজের মেয়ের বিয়ে দিল না কেন। 40 বছর হয়ে গেছে। 40 বছর বয়সী মেয়েদের বিয়ে হওয়ার পর 2-3টে করে বাচ্চাও হয়ে যায়, আর দেখো এখনো কুমারী হয়ে বাপের বাড়িতে বসে আছে। সেটাই তো, আমার না দিদিকে নিয়ে কেমন যেন সন্দেহ হয়। দিদি দেখতেও সুন্দর, আবার ভালো চাকরিও করে। তাহলে দিদি চাইলেই কিন্তু যে কোনো ভালো ছেলেকে বিয়ে করতেই পারতো। তাহলে এতগুলো বছর ধরে দিদি কেন বিয়ে করেনি? কি কারণ তুমি কি কিছু জানো? তুমি তো অনেকগুলো বছর ধরে শ্বশুর বাড়িতে আছো। না, কি কারণ আমি জানি না, তবে আমি শুনেছি দিদি দেখতে খুবই সুন্দর বলে এর আগে অনেক ছেলেই দিদিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু দিদি সবাইকে রিজেক্ট করেছে আর কাউকেই বিয়ে করেনি। আমার মনে হচ্ছে দিদির মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তা না হলে কোনো মেয়ে কেন বিয়ে করতে চাইবে না বলো তো? না না, আমার আবার কি মনে হয় জানো, শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে দিদির বিয়ে দেয়নি, কারণ দিদি ভালো চাকরি করে, আবার মোটা টাকা ইনকাম করে। মনে হচ্ছে সারা জীবন ধরে মেয়ের টাকায় বসে বসে খাবে বলে মা ইচ্ছাকৃতভাবে মেয়ের বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করেনি। এরকম তো না হওয়ার কিছু নেই, তাই না? এভাবেই বৈশাখীর দুই বৌদি তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। আর দরজার বাইরে থেকে বৈশাখী তার দুই বৌদির মুখে এরকম কথা শুনে মনে মনে খুবই কষ্ট পায়। কিন্তু বৈশাখী ভীষণই শক্ত মনের মানুষ ছিল, কিভাবে মনের দুঃখ চেপে রাখতে হয় সেটা বৈশাখী খুব ভালো করেই জানতো। তাই সে হাসি মুখে লিভিং রুমে গিয়ে বসে পড়ে আর নিউজ পেপার পড়তে শুরু করে। এমন সময় বৈশাখী দেখে যে তার ছোট বোন বড় ব্যাগ নিয়ে শ্বশুর বাড়ি থেকে আবার বাপের বাড়িতে এসে হাজির হয়েছে। কিরে বোন, তুই হঠাৎ করে আজকে আবার বাড়িতে চলে এলি? এই তো 2 দিন আগেই তুই এখান থেকে গেলি, আজকে আবার এত বড় ব্যাগ নিয়ে চলে এলি যে? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? কেন রে দিদি, আমি কি আমার বাপের বাড়িতে যখন ইচ্ছে তখন আসতে পারবো না? আমার বিয়ে হয়ে গেছে বলে এই বাড়ির উপর আমার বুঝি কোনো অধিকার নেই? তুই কি মনে করেছিস আমার বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দিয়েছিস বলে এই বাড়িটাতে তুই কবজা করবি? এই বাড়িতে তোর যতটা অধিকার আছে আমারও কিন্তু ততটাই অধিকার আছে। আরে বোন, তুই কোথা থেকে কোথায় চলে যাচ্ছিস? আমি একটা সাধারণ কথা জিজ্ঞাসা করলাম আর তুই আমাকে এত বড় বড় কথা বলছিস। বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোর মাথা গরম। এবার বলতো শ্বশুর বাড়িতে কি নিয়ে ঝগড়া হয়েছে? আরে দিদি আর বলিস না, 2 দিন আগে আমি এখান থেকে গেলাম, তারপরের দিনে আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বলছে। সব সময় শুধু আমাকে দিয়ে কাজ করানোর ধান্দা। আমি রান্না করতে পারবো না বলেছি বলে আকাশ আমার সঙ্গে ঝগড়া করেছে, তাই আমি ঝগড়া করে এখানে চলে এলাম। আর আকাশ আমাকে যতদিন না এখান থেকে নিতে আসবে ততদিন আমি এখানেই থাকবো। এই সামান্য কারণের জন্য তুই ঝগড়া করে বাপের বাড়িতে চলে এলি? এটা কিন্তু তুই ঠিক করিসনি বোন। তোকে রান্না করতে বলেছে বলে তোর রাগ হয়ে গেল? তুই বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছিস, ওই বাড়ির প্রতি সকলের প্রতি তোর তো একটা কর্তব্য আছে। এরকম ছোট ছোট কথাতে কখনো ঝগড়া করতে নেই। দেখ দিদি, তোর মুখে অন্তত এসব কথা মানাই না। 40 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত তোর বিয়ে হলো না। শ্বশুর বাড়ি কাকে বলে তুই কি কিছু জানিস? শ্বশুর বাড়িতে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কত কিছু সহ্য করতে হয়, সেটা নিয়ে তোর কোনো ধারণা নেই। তাই আমার ম্যারিড লাইফ নিয়ে তুই কোনো মন্তব্য না করলেই ভালো হবে। এই বলে ফাল্গুনী ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে যায়। আর এভাবেই বৈশাখী প্রতিনিয়ত তার পরিবারের সকলের কাছে বিয়ে না করার জন্য অপমানিত হয়ে থাকে। কিন্তু বৈশাখী এতগুলো বছর ধরে কেন বিয়ে করেনি সেটা শুধুমাত্র তার মা ছাড়া কেউ জানে না, আর নাইবা কেউ কখনো জানার চেষ্টা করেছে। এভাবেই সময় কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখীর জীবন আরো বেশি বিপন্ন হয়ে ওঠে।
কারণ অবিবাহিত 40 বছর বয়সী ননদকে নিয়ে বাড়ির দুই বৌমা প্রায় সময় বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে থাকে। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। তোমার ঢেরে দিদি 40 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ে করলো না। কিন্তু তোমার দিদি একবারও কি ভেবে দেখেছে যখন ওর আরো বেশি বয়স হবে আর যখন ও কোনো চাকরি করতে পারবে না, টাকা ইনকাম করতে পারবে না, তখন ওর দায়িত্ব কে নেবে? আমি আগেই বলে দিচ্ছি, তোমার দিদির কোনো দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। আরে বাবা, তখনকার ব্যাপার তখন দেখা যাবে। এখন বেকার বেকার তুমি এই নিয়ে ঝগড়া করছো কেন? আমার মনে হয় দিদি নিশ্চয়ই নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবে রেখেছে, বুঝেছো? হ্যাঁ, তোমার দিদি তো ভাবছে যখন তোমার দিদি বুড়ি হয়ে যাবে তখন আমাদের ঘাড়ের উপর বসে বসে খাবে। তোমরা দুই ভাই তোমাদের দিদির দেখাশোনা করবে, এই আশা করেই তো বসে আছে। কিন্তু এরকম আশাতে আমি কিন্তু জল ঢেলে দেব। এখনো সময় আছে, তোমার দিদিকে নিজের ব্যবস্থা করে নিতে বলো। আর যদি পারো এই বাড়ি থেকে তোমার দিদিকে বিদায় করো, তাহলে ঝামেলা শেষ হবে। তিতলি এবং রতনকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে বৈশাখীর আজকে প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর সে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। আর যখনই বৈশাখী প্রচন্ড পরিমাণে কষ্ট পায় তখন সে বাড়ি থেকে দূরে কোনো এক নির্জন জায়গায় একা একা বসে থাকতে পছন্দ করে। আর আজকেও সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা প্রীতম তার ফরেনার এনআরআই বস মিস্টার বিপ্লবকে বাড়িতে নিয়ে আসে, কারণ প্রীতম তার এনআরআই বসকে আজকে বাড়িতে ডিনারে ইনভাইট করে। আসুন স্যার, আমাদের বাড়িতে আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি আপনাকে আমার বাড়িতে ডিনারে ইনভাইট করেছি বলে আপনি যে বিদেশ থেকে সোজা আমার বাড়িতে আসবেন আমি তো এটা ভাবতেই পারছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমার বাড়িতে আসার জন্য। আমরা ফ্যামিলি সবাই মিলে আপনার ডিনারের জন্য ব্যবস্থা করেছি, আসুন। তিতলি এবং সঙ্গীতা তাড়াতাড়ি করে টেবিলের উপর বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে দেয় আর সবাই মিলে মিস্টার বিপ্লবের সঙ্গে ডিনার করতে বসে পড়ে। কিন্তু সেখানে বৈশাখী না থাকায় চারুলতা দেবী বলে, কি ব্যাপার, বৈশাখীকে দেখতে পাচ্ছি না কেন? আজকে তো ছুটির দিন, ওর তো সারাদিন বাড়িতে থাকার কথা। মেয়েটা কোথায় গেল? দুপুরেও তো ওকে দেখতে পেলাম না। আপনার মেয়ে কোথায় যায় না যায় আমরা কি পাহারা দিয়ে বসে থাকবো? আপনার মেয়ের জীবনে কোনো বাধা নিষেধ বলে জিনিস নেই। যখন যা ইচ্ছা হয় তাই করতে পারি, যখন যেখানে ইচ্ছা বেরিয়ে যেতে পারি। বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলে সব নাটক একেবারে বেরিয়ে যেত। শ্বশুর বাড়িতে গেলে এরকম ভাবে আকাশে উড়ে বেড়াতে পারতো না। আর সবসময় আপনার মেয়ের কথা আমাদের সামনে বলবেন না। আপনার মেয়ে 40 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আদ্দামরা মেয়েকে বাড়িতে বসিয়ে রেখেছেন। ওরকম বুড়ি মেয়েকে নিয়ে এত আদিক খেতে দেখাবেন না তো, আমাদের সহ্য হয় না। বৈশাখী দিদি ছোট বাচ্চা নয়, ওর যখন খিদে পাবে ও নিশ্চয়ই বাড়িতে এসে খেয়ে নেবে। তাছাড়া বাড়ির তো কাজকর্ম করতে হয় না, আমরা দুই বৌমাই তো খেটে খেটে মরি, আর ও নিজের ইচ্ছে মতো বসে বসে খায়। তিতলি এবং সঙ্গীতার মুখে এরকম কথা শুনে মিস্টার বিপ্লব প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে কোনো খাবার স্পর্শ না করেই চুপচাপ উঠে দাঁড়ায়, যা দেখে প্রীতম খুবই ভয় পেয়ে যায়। কি হলো স্যার, আপনি খাবার ছেড়ে উঠে পড়লেন যে? আমাদের বাড়ির খাবার আপনার কি পছন্দ হয়নি? না না, খাবারে কোনো সমস্যা নেই। আমার তো তোমার পরিবারের চিন্তা ভাবনা মানসিকতা একদমই পছন্দ হয়নি। ছি, তোমরা এতটা নিম্ন মানসিকতার মানুষ আমি তো ভাবতেও পারছি না। ঠিক এমন সময় সেখানে বৈশাখী চলে আসে আর বৈশাখী নিজের বাড়িতে মিস্টার বিপ্লবকে দেখে একেবারে চমকে ওঠে। সে বিশ্বাস করতে পারে না এতগুলো বছর পর সে চোখের সামনে বিপ্লবকে দেখতে পাচ্ছে। আর বৈশাখীকে দেখেও মিস্টার বিপ্লব প্রচন্ড পরিমাণে খুশি হয়। এ কি বিপ্লব, তুমি এখানে? মানে হঠাৎ করে তুমি আমার বাড়িতে কিভাবে? হ্যাঁ, ভেবেছিলাম তোমার বাড়িতে এসে একটাবার তোমাকে দেখে এখান থেকে চলে যাব, কিন্তু আজকে তোমার পরিস্থিতি দেখে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তুমি তোমার এই ভাই বোনের জন্য একদিন আমাকে ছেড়ে দিয়েছিলে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে তুমি অনেক বড় ভুল করেছিলে। তোমার বাবা মারা যাওয়ার পর শুধুমাত্র তোমার দুই ভাই বোনের জন্যই তুমি আমাকে রিজেক্ট করেছিলে, আর আজকে তোমার ভাই বোনদের কাছে তোমার কোনো তো মর্যাদাই নেই, তোমার কোনো গুরুত্ব নেই। তুমি তো শুধু এখন এদের কাছে বোঝা। বিপ্লবের কথা শুনে বৈশাখী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে। আর বৈশাখী এতদিন পর্যন্ত কেন বিয়ে করেনি সেটা বিপ্লবের মুখ থেকে শোনার পর বৈশাখীর পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমি এতদিন পর্যন্ত আমার ছেলে মেয়েকে যে কথাগুলো বলতে পারিনি সেই কথাগুলো আজকে তুমি ওদের মুখের উপর বলতে পেরেছো। আমার মেয়েটা শুধুমাত্র ওর ভাই বোনেদের কথা ভেবে এখনো পর্যন্ত বিয়ে করলো না। আমার স্বামী মারা যাওয়ার পর ও গার্জেন হয়ে আমার 3 ছেলে মেয়েকে মানুষ করেছে। এতগুলো বছর ধরে ও কখনো নিজেকে নিয়ে ভাবেনি, কিন্তু আজকে আমার মেয়ের জীবনটা এরা সবাই মিলে একেবারে নরকে পরিণত করেছে। যা হয়েছে ভুলে যান, বৈশাখী জীবনের কোনো কষ্ট থাকবে না। ভাগ্যিস আমি আজকে বৈশাখীর সঙ্গে দেখা করতে এসেছি। আসলে আমি ভেবেছিলাম বৈশাখী হয়তো এতদিন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, আর এতগুলো বছর আমি বৈশাখীকে এখনো ভুলতে পারিনি। এখনো পর্যন্ত আমি বিয়ে করিনি। আপনি যদি অনুমতি দেন আমি এখনই বৈশাখীকে বিয়ে করতে রাজি আছি। আর বৈশাখী, আশা করছি আমাকে রিজেক্ট করার মতো তোমার কাছে এখন আর কোনো কারণও নেই। বিপ্লবের কথা শুনে বৈশাখী খুবই খুশি হয় আর সে ভাবতেও পারে না এতগুলো বছর পর সে তার মনের মানুষকে বিয়ে করতে পারবে।
কিছুদিনের মধ্যেই মিস্টার বিপ্লবের মতো একজন ধনী ব্যক্তি বৈশাখীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। আর যা দেখে বৈশাখীর দুই বৌদি হিংসায় জ্বলে পুড়ে ওঠে, কারণ তারা ভাবতেও পারেনি তাদের 40 বছর বয়সী ননদের এত বড়লোক পরিবারে এত বড়লোক ব্যক্তির সঙ্গে কখনো বিয়ে হবে।